ওই যে তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে আসছি, অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহা মজায় আছেন। আমি জানি আপনারা এখন কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, নাকি সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল কিংবা রংপুর থেকে। আর যারা বিদেশ থেকে দেখছেন, লন্ডন, নিউ ইয়র্ক, দুবাই, টরন্টো, সিডনি কিংবা মালয়েশিয়া থেকে, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম নাটকের দ্বিতীয় পর্বের রহস্য নিয়ে। প্রথম পর্ব দেখে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গিয়েছেন, তাই না? গোলাম আসলে কে, কেন সে কাজের ছেলে সেজে আছে? এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই বিশ্লেষণে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি নতুন দর্শক হন তাহলে প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে ঘন্টা বাজিয়ে দিন। আর পুরনো সাবস্ক্রাইবাররা লাইক বাটনে একটা সজোরে ক্লিক করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। রেস্টুরেন্টের চমকপ্রদ মোড়, গোলামের প্রথম পরিচয় প্রকাশ। দ্বিতীয় পর্বের সবচেয়ে রোমাঞ্চকর দৃষ্টি হবে রেস্টুরেন্টে। মনে আছে তো বন্ধুরা, প্রথম পর্বে কি হয়েছিল? রিশাদ আর তার বন্ধুরা গোলামকে নিয়ে গিয়েছিল একটা দামি রেস্টুরেন্টে। তাদের উদ্দেশ্য ছিল গোলামকে চরম অপমান করা, তাকে একদম লজ্জায় ফেলে দেওয়া। রিশাদ জানতো যে গোলামের কাছে বেশি টাকা নেই, তাই সে ইচ্ছা করেই অনেক দামি খাবার অর্ডার করলো। একের পর এক এক্সক্লুসিভ ডিশ, বিদেশি পানীয়, মাল্টিকোর্স মিল। মোট বিল দাঁড়ালো ৯,৫০০ টাকা। এটা শুনে গোলাম একটু চিন্তিত হয়ে পড়ল, কারণ তার কাছে মাত্র ৬,৭০০ টাকা ছিল। তোমার এই ফকিন্নি রিশাদ জামাই আর অন্তত তার আর যাই হোক বন্ধুরা আমাদের ভাবলো ক্লাসের এবার কোনোদিনও গোলাম হবে না। একদম শেষ। কিন্তু কি আর হাসতে শুরু করার, করলো, সবই মজা তো করতে বাবার লাগলো। ডিসিশন, দেখি তাকে কিভাবে কে পেমেন্ট বোঝাবে? করবো। এই বলে হিসাব ব্যঙ্গ করে আমি হাসছিল। আমি কি স্মার্ট হতে পারবো না? আশেপাশে টেবিলে আমার মধ্যে কি কম আছে? তাকাতে শুরু তুই তো করেছিল। বেটা ওদের বাড়ির উপস্থিত কাজের লোক। গোলামের জন্য অত্যন্ত বিতর্ক তুই বাসন হয়ে মাজা, উঠেছিল। ঘর মোছা, ঠিক তখন রান্না রেস্টুরেন্ট বান্না ম্যানেজার এসে করা। পৌঁছালো। এগুলো তোর কাজ। সে একজন তুই তো মধ্যবয়সী বেটা হাফ স্মার্ট লেডিস। চেহারার মানুষ, আবার যে আসছে নিজের আলফা ম্যান সাজতে। কাজে খুবই পারদর্শী। আলফা ম্যান, রিশাদ তাকে আলফা ডেকে ম্যান বলল, মানে কি? দেখুন ম্যানেজার পুরুষ সাহেব, মানুষ। এই লোকটা বিল পে করতে পারবে না মনে হচ্ছে, আপনি ব্যবস্থা নিন। ম্যানেজার প্রথমে একটু কড়া স্বরেই গোলামের দিকে তাকালো। সে বলতে শুরু করলো, স্যার, আপনি কি বিল পেমেন্ট করতে পারবেন? না পারলে আমাদের পুলিশ খবর দিতে হবে। গোলাম চুপচাপ বসে আছে, কিছু বলছে না। রিশাদ তার বন্ধুরা মনে মনে খুশি। অবশেষে গোলামকে একদম মাটিতে মিশিয়ে দেবে তারা। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন ম্যানেজাররা আরো কিছু বলতে চাচ্ছিল, গোলাম ধীরে ধীরে তার জ্যাকেটের ভিতর থেকে একটা কার্ড বের করলো। এটা কোনো সাধারণ ক্রেডিট কার্ড নয়, এটা একটা বিশেষ ব্ল্যাক কার্ড, যেটা শুধুমাত্র অত্যন্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিদের দেওয়া হয়। ম্যানেজার যেই সেই কার্ড দেখলো, তার চোখ কপালে উঠে গেল। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন। সে তৎক্ষণাৎ গোলামের সামনে নুয়ে পড়ল এবং অত্যন্ত বিনীত স্বরে বলল, স্যার, আমি আমি চিনতে পারিনি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। নিশাত আর তার বন্ধুরা একদম স্তম্ভ। কি ঘটছে এখানে? ম্যানেজার গোলামকে স্যার বলে কেন? এই কাজের ছেলেকে এত সম্মান কেন? দ্বিতীয় পর্বে এই রহস্য উন্মোচিত হবে যে আসলে এই রেস্টুরেন্টটা গোলামের নিজেরই। হ্যাঁ বন্ধুরা, শুনে অবাক লাগছে তাই না? গোলাম শুধু এই রেস্টুরেন্টের মালিক নয়, পুরো শহর জুড়ে তার বেশ কয়েকটা রেস্টুরেন্ট চেইন আছে, কিন্তু সেগুলো সব বেনামি সম্পত্তি, অর্থাৎ কাগজপত্রে অন্যান্য কারো নাম আছে, কিন্তু প্রকৃত মালিক গোলাম। ম্যানেজার আসলে গোলামের আসল পরিচয় জানে। সে জানে যে গোলাম একজন অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তি। কিন্তু গোলাম তাকে আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছিল যে যদি কখনো এই রেস্টুরেন্টে আসে তাহলে যেন তাকে সাধারণ গ্রাহকের মতোই ট্রিট করা হয়। শুধুমাত্র সেই বিশেষ ব্ল্যাক কার্ড দেখালে তবেই তার আসল পরিচয় প্রকাশ করতে হবে। দ্বিতীয় পর্বে দেখানো হবে কিভাবে ম্যানেজার ব্যক্তিগতভাবে গোলামের কাছে ক্ষমা চায় এবং নিষাদের সামনেই বলে দেয় যে এই রেস্টুরেন্টের প্রকৃত মালিক কে। নিষাদের মুখ দেখার মতো হবে সেই দৃশ্যে। যে লোকটাকে সে কাজের ছেলে মনে করত, সেই লোকটাই আসলে এত বড় ব্যবসায়ী। বন্ধুরা, প্রথম পর্বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গোলামের ফোনে বারবার ইন্টারন্যাশনাল কল আসছিল। ফোনের স্ক্রিন দেখাচ্ছিল +917। এটা হলো সংযুক্ত আরব আমিরাতের কান্ট্রি কোড, মানে দুবাই থেকে কল আসছিল। কিন্তু কে ফোন করছিল,
কেন এত জরুরি? এই প্রশ্নগুলো নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। দ্বিতীয় পর্বে এই রহস্যের সমাধান হবে। প্রথম পর্বে যখন গোলাম অবশেষে ফোনটা রিসিভ করলো, তখন ফোনের ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সেই মহিলা খুবই সম্মানের সাথে গোলামকে বলল, "স্যার, আপনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। এটা ১৫ মিনিটের মধ্যে আপনার লোকেশন পৌঁছে যাবে। বসের সাথে জরুরি মিটিং আছে দুবাইয়ে। প্লিজ প্রস্তুত থাকুন।" হেলিকপ্টার দুবাইয়ের মিটিং বস, এই শব্দগুলো শুনে বোঝা যাচ্ছে যে গোলাম কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু গোলাম কি জবাব দিল? সে বলল, "হেলিকপ্টার ক্যান্সেল করো। আমার জন্য একটা সাধারণ ট্যাক্সি পাঠাও। আমি নিজের পরিচয় এখন প্রকাশ করতে চাই না।" এখন প্রশ্ন হলো, কেন গোলাম হেলিকপ্টার বাতিল করলো? কেন সে নিজের আসল পরিচয় লুকিয়ে রাখতে চায়? এর পিছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। দ্বিতীয় পর্বে আমরা দেখতে পাবো যে গোলাম আসলে একটা আন্তর্জাতিক বিজনেস এমপ্লয়ের হেড। তার ব্যবসা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, বরং মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। দুবাইয়ের দুবাই তার প্রধান অফিস, যেখান থেকে সমস্ত অপারেশন নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু শুধু ব্যবসায়ী নয়, গোলামের আরও একটা গোপন পরিচয় আছে। সে হয়তো সরকারি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে, অথবা কোনো আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে অপারেশন চালাচ্ছে। তার এই বস আসলে কোনো গোয়েন্দা সংস্থার প্রধান হতে পারে। দ্বিতীয় পর্বে দেখা যাবে যে দুবাই থেকে যে ফোন এসেছিল সেটা আসলে একটা সিক্রেট মিশনের ব্রিফিং এর জন্য। গোলামকে জানানো হয় বাংলাদেশে একটা বড় অপরাধ চক্র সক্রিয় আছে, যারা মানি লন্ডারিং, মাদক চালান এবং অস্ত্র পাচারের সাথে জড়িত। গোলামের মিশন হলো সেই চক্রের ভিতরে ঢুকে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আর সেই অপরাধ চক্রের সাথে জড়িয়ে আছে, হ্যাঁ বন্ধুরা, আপনার ঠিকই অনুমান করেছেন, গোলামের শ্বশুরবাড়ির লোকজন, ইশাদ এবং তার পরিবার আসলে এই চক্রের অংশ, যদিও বাইরে থেকে তারা সম্পূর্ণ সাধারণ এবং সম্মানিত পরিবার বলে পরিচিত। গোলাম তাই হেলিকপ্টার বাতিল করেছিল, কারণ সে চায় না যে কেউ তার আসল পরিচয় জেনে যাক। যদি রিশাদ বা তার পরিবার জানতে পারে যে গোলাম কে, তাহলে পুরো মিশনটাই ব্যর্থ হয়ে যাবে। দ্বিতীয় পর্বে একটা দৃশ্য থাকবে যেখানে গোলাম রাতের অন্ধকারে একটা সাধারণ ট্যাক্সিতে করে শহরের বাইরে একটা নির্জন জায়গায় যায়। সেখানে একটা হেলিকপ্টার অপেক্ষা করছে। সে হেলিকপ্টারে করে দুবাই যায় এবং তার বসের সাথে মিটিং করে। সেই মিটিংয়ে পুরো মিশনের বিস্তারিত প্ল্যান আলোচনা করা হয়। মিটিংয়ে জানা যায় যে রিশাদের বাবা, তিনি বাইরে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। আসলে একটা মাফিয়া সিন্ডিকেটের হেড। তার ব্যবসার আড়ালে চলে নানা অবৈধ কার্যক্রম। গোলামের উদ্দেশ্য হলো তার কাছাকাছি থাকা, বিশ্বাস অর্জন করা এবং তাদের সাথে সমস্ত গোপন তথ্য সংগ্রহ করা। এবার আসি প্রথম পর্বের সবচেয়ে চাঞ্চল্যকর সত্যটা। পুলিশ স্টেশনের সেই দৃশ্যটা মনে আছে তো? একজন বয়স্ক মহিলা যার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। তিনি পুলিশ স্টেশনে এসে একটা ছবি দেখিয়ে বলছিল, "এটা আমার ছেলে শেহজাদ। সে ৩ বছর আগে বাড়ি থেকে বেরিয়েছিল এবং আর ফিরে আসেনি। প্লিজ তাকে খুঁজে বের করুন।" পুলিশ অফিসার যখন ছবিটা দেখলো তার মুখের ভাব পাল্টে গেল। সে খুবই সিরিয়াস হয়ে বলল, "ম্যাডাম, আপনার ছেলে কোনো সাধারণ মানুষ নয়। আমাদের রেকর্ডে তার নাম আছে একজন অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হিসেবে। সে হয় একজন সন্ত্রাসী, নয়তো কোনো গোয়েন্দা সংস্থার সাথে জড়িত। আমরা তাকে খুঁজতে পারবো না।" মা কাঁদতে কাঁদতে বলছিলেন, "না, আপনারা ভুল করছেন। আমার শেহজাদ খুব ভালো ছেলে। সে কখনো খারাপ কিছু করতে পারে না।" কিন্তু পুলিশ তাকে কোনো আশ্বাস দিতে পারল না। এবার আসলো মজার ব্যাপার। দ্বিতীয় পর্বে প্রকাশ পাবে যে এই নিখোঁজ শেহজাদ আর আমাদের গোলাম একই ব্যক্তি। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। গোলাম আসলে শেহজাদ, যে ৩ বছর আগে নিখোঁজ হয়েছিল। কিন্তু কেন সে নিখোঁজ হয়েছিল? কেন সে তার মায়ের সাথে যোগাযোগ রাখেনি? কেন সে এখনো গোলাম নাম ধারণ করে কাজের ছেলে সেজে আছে? দ্বিতীয় পর্বে একটা ফ্ল্যাশব্যাক থাকবে, যেখানে দেখা যাবে শেহজাদের অতীত। ৩ বছর আগে শেহজাদ ছিল একটা সাধারণ যুবক যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। সে ছিল অত্যন্ত মেধাবী, দেশপ্রেমিক এবং ন্যায়পরায়ণ। একদিন হঠাৎ করে তাকে ডেকে পাঠানো হয় দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা থেকে। সেখানে তাকে একটা বিশেষ প্রস্তাব দেওয়া হয়। তাকে প্রশিক্ষিত করা হবে একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে। তার মিশন হবে দেশের ভেতরে সক্রিয় বিভিন্ন অপরাধ চক্র এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করা। শেহজাদ দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে সাথে, সাথে রাজি হয়ে যায়। কিন্তু শর্ত ছিল যে তাকে তার পরিবার, বন্ধু-বান্ধব সবার কাছ থেকে বিচ্ছিন্ন হতে হবে।
তার পুরনো পরিচয় মুছে ফেলতে হবে। এমনকি তার নিজের মাও জানতে পারবে না যে সে কোথায় আছে, কি করছে। এটা ছিল অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। সে যে তার মাকে খুব ভালোবাসত। কিন্তু দেশের স্বার্থে সে এই ত্যাগ স্বীকার করতে রাজি হয়ে গেল। তারপর থেকে শেহজাদকে পাঠানো হয় বিভিন্ন দেশে বিশেষ প্রশিক্ষণের জন্য। ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআই, ব্রিটেনের MI6, বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে সে ট্রেনিং নিল। ৩ বছরে সে হয়ে উঠল একজন পারফেক্ট আন্ডারকভার এজেন্ট। তার ১ম বড় মিশনের জন্য তাকে পাঠানো হয় রিশাদের পরিবারের কাছে। তাকে নতুন একটা পরিচয় দেওয়া হয়। গোলাম একজন গরিব, অসহায় যুবক যে আজকের সন্ধানে এসেছে। ২য় পর্বে একটা অত্যন্ত ইমোশনাল দৃশ্য থাকবে, যেখানে শেহজাদ গোলাম রাতের অন্ধকারে লুকিয়ে তার মায়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে। সে জানালা দিয়ে তার মাকে দেখে তিনি একা, একা কাঁদছেন। ছেলের ছবি বুকে চেপে ধরে আছেন। শেহজাদের চোখেও জল আসে, কিন্তু সে ভিতরে ঢুকতে পারে না। মাকে বলতে পারে না সে বেঁচে আছে, সুস্থ আছে। কারণ যদি সে তার আসল পরিচয় প্রকাশ করে, তাহলে শুধু তার মিশনই নয়, তার মায়ের জীবনও বিপদে পড়বে। অপরাধীরা তার মাকে জিম্মি করে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। তাই শেহজাদ চুপচাপ দূর থেকে তার মাকে পাহারা দেয়, নিশ্চিত করে যে তার মা নিরাপদে আছে। সে গোপনে টাকা পাঠায় যাতে তার মায়ের কোনো আর্থিক সমস্যা না হয়, কিন্তু সামনাসামনি দেখা করতে পারে না। এই দৃশ্যটা দেখে নিশ্চয়ই সবার চোখে জল এসে যাবে। একজন ছেলে কতটা দেশপ্রেমিক হলে নিজের মায়ের কাছে থেকে দূরে থাকতে পারে। ১ম পর্বের শেষের দিকে যে দৃশ্যটা সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে, সেটা হলো পিস্তল উদ্ধারের ঘটনা। মনে করুন তো কি হয়েছিল? ট্যাক্সিতে করে কোথাও যাচ্ছিল। হঠাৎ পুলিশ তাদের গাড়ি থামায় রুটিন চেকিং এর জন্য। রিশাদ সাথে ছিল। আর সে মনে, মনে খুব খুশি হচ্ছিল যে এবার গোলামকে একটু হয়রানি করা যাবে। পুলিশ যখন গোলামের ব্যাগ তল্লাশি করল, তখন সেখানে পেল একটা পিস্তল। হ্যাঁ বন্ধুরা, একটা রিয়েল লোডেড পিস্তল। পুলিশ তৎক্ষণাৎ গোলামকে গ্রেফতার করতে যাচ্ছিল। রিশাদ তো মহা খুশি। সে ভাবছিল এবার গোলাম জেলে যাবে অনেক দিনের জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে কোথা থেকে যেন একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন একজন সুদর্শন স্মার্ট চেহারার মানুষ। তার পরনে স্যুট, হাতে একটা রিফ্রেশ। তিনি এগিয়ে এসে পুলিশকে একটা আইডি কার্ড দেখালেন। সেই আইডি কার্ড দেখে পুলিশের চোখ কপালে উঠে গেল। তারা সাথে, সাথে সেলুট ঢুকে দাঁড়িয়ে গেল। সেই ভদ্রলোক বললেন, "আমি সাইমন শহীদ, ইন্টারন্যাশনাল এজেন্সি ব্যুরো থেকে। এই ব্যক্তিকে ছেড়ে দিন। উনি আমার লোক।" পুলিশ আর কোনো প্রশ্ন না করেই গোলামকে ছেড়ে দিল। সাইমন শহীদ গোলামকে নিয়ে তার গাড়িতে উঠলেন এবং চলে গেলেন। রিশাদ একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হলো এটা? গোলাম কোন গোয়েন্দা সংস্থার লোক? এটা কিভাবে সম্ভব? ২য় পর্বে সাইমন শহীদের চরিত্র আরও বিস্তৃতভাবে দেখানো হবে। তিনি আসলে কে? কেন তিনি গোলামকে বাঁচালেন? ২য় পর্বে দেখা যাবে যে সাইমন শহীদ হলেন ন্যাশনাল ইন্টেলিজেন্স ব্যুরোর একজন সিনিয়র অফিসার। তিনিই গোলাম/শেহজাদের প্রধান হ্যান্ডলার, মানে যিনি তার সমস্ত মিশন পরিচালনা করেন, তাকে নির্দেশনা দেন এবং সাপোর্ট করেন। গোলামকে উদ্ধার করার পর সাইমন তাকে নিয়ে যান একটা সিক্রেট সেফ হাউসে। সেখানে তাদের মধ্যে একটা গোপন মিটিং হয়। সেই মিটিংয়ের দৃশ্য দর্শকদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর হবে। মিটিংয়ে সাইমন শহীদ গোলামকে বলেন, "শেহজাদ, তোমার মিশন অত্যন্ত ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তুমি রিশাদের বাবার বিশ্বাস অর্জন করতে পেরেছ, কিন্তু এখন আরও সাবধান হতে হবে। আমরা জানতে পেরেছি যে রিশাদের বাবার সাথে একটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের যোগাযোগ আছে।" সাইমন শহীদ একটা ফাইল খুলে গোলামকে দেখান। সেখানে রিশাদের বাবার বিভিন্ন সন্দেহজনক লেনদেনের তথ্য আছে। বিদেশে টাকা পাচার, অস্ত্র ক্রয়, সন্দেহজনক ব্যক্তিদের সাথে মিটিং, সব কিছুর ডকুমেন্টেশন আছে। "তোমার কাজ হবে", সাইমন শহীদ বলেন, "রিশাদের বাবার কম্পিউটার এবং ফোন থেকে তথ্য সংগ্রহ করা। আমাদের জানতে হবে তারা পরবর্তী কী পরিকল্পনা করছে। তাদের নেটওয়ার্কের সমস্ত সদস্যদের নাম আমাদের দরকার।" গোলাম মাথা নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সে জিজ্ঞেস করে, "স্যার, আমার মা, সে কি ঠিক আছে?" সাইমন শহীদ হাসেন, "হ্যাঁ শেহজাদ, তোমার মা একদম সুস্থ এবং নিরাপদে আছেন। আমরা 24/7 তার উপর নজর রাখছি। তবে তুমি জানো যে তুমি তার সাথে দেখা করতে পারবে না, অন্তত এই মিশন শেষ না হওয়া পর্যন্ত।" গোলামের চোখে একটা বেদনার ছায়া ফুটে ওঠে, কিন্তু সে কিছু বলে না। সে জানে দায়িত্ব আগে, ব্যক্তিগত আবেগ পরে।
সাইমন শহীদ তাকে একটা ছোট্ট ডিভাইস দেন। এটা একটা অত্যাধুনিক ডেটা কপিয়ার। তুমি এটা যে কোনো কম্পিউটার বা ফোনের সাথে কানেক্ট করলে সেকেন্ডের মধ্যে সমস্ত ডেটা কপি হয়ে যাবে। এটা এতটাই ছোট যে কেউ বুঝতে পারবে না। এছাড়াও সাইমন শহীদ গোলামকে একটা বিশেষ কন্ট্যাক্ট লেন্স দেন। এই কন্ট্যাক্ট লেন্স পড়লে তুমি যা কিছু দেখবে সব কিছু রেকর্ড হবে। আমরা রিয়েল টাইমে তোমার দেখা সব কিছু মনিটর করতে পারব। গোলাম এই সব হাইটেক গ্যাজেট নেয় এবং আবার রিশাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মিটিংয়ের শেষে সাইমন শহীদ গোলামের কাঁধে হাত রেখে বলেন, শেহজাদ, তুমি আমাদের সেরা এজেন্ট। তোমার উপর দেশের নিরাপত্তা নির্ভর করছে, সাবধানে থেকো। গোলাম দৃঢ় স্বরে বলে, স্যার, আমি দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। গোলামের ডাবল লাইফ, দিনে কাজের ছেলে, রাতে গোয়েন্দা। দ্বিতীয় পর্বে সবচেয়ে রোমাঞ্চকর অংশ হবে গোলামের ডাবল লাইফ দেখানো। দিনের বেলা সে একজন সাধারণ কাজের ছেলে, যে ঘর ঝাড়ু দেয়, বাজার করে, গাড়ি ধয়। সবাই তাকে অপমান করে, নিচু চোখে দেখে। কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন গোলাম হয়ে ওঠে একজন দক্ষ গোয়েন্দা। সে লুকিয়ে রিশাদের বাবার অফিস রুমে ঢোকে, সাবধানে কম্পিউটার অন করে এবং সাইমন শহীদের দেওয়া ডিভাইস দিয়ে সমস্ত ডেটা কপি করে। একদিন রাতে গোলাম রিশাদের বাবার ফোন থেকে ডেটা কপি করছিল। হঠাৎ করে দরজার হাতল ঘুরল, কেউ আসছে। গোলাম তৎক্ষণাৎ লাইট নিভিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ল। রিশাদের বাবা ঘরে ঢুকে লাইট জ্বালালেন। তিনি টের পাননি যে ঘরে আরও কেউ আছে। রিশাদের বাবা তার ফোনে কথা বলতে শুরু করলেন। গোলাম তার কন্ট্যাক্ট লেন্স দিয়ে সবকিছু রেকর্ড করছে। রিশাদের বাবা বলছেন, হ্যাঁ, পরশু রাতে শিপমেন্ট আসবে। চট্টগ্রাম বন্দরে আমাদের লোক আছে, কাস্টমস কোনো সমস্যা করবে না। এই চালানে 500 কেজি হেরোইন আছে। গোলাম শুনে অবাক হয়ে গেল। 500 কেজি হেরোইন? এটা তো একটা বিশাল চালান। রিশাদের বাবা আরও বলছেন, এই টাকা দিয়ে আমরা আরও অস্ত্র কিনব। আগামী মাসে বড় একটা অপারেশন হবে। ফোন রেখে রিশাদের বাবা আবার ঘর থেকে বেরিয়ে গেলেন। গোলাম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে যে তথ্য পেয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরদিন সকালে গোলাম আবার তার সাধারণ কাজের ছেলের ভূমিকায় ফিরে গেল। কিন্তু রাতে সে সাইমন শহীদের সাথে দেখা করে সমস্ত তথ্য দিল। সাইমন শহীদ খুব খুশি হলেন। চমৎকার কাজ শেহজাদ, এই তথ্যের ভিত্তিতে আমরা এখনই পদক্ষেপ নিতে পারি। কিন্তু গোলাম বলল, না স্যার, এখনও না। আমরা শুধু রিশাদের বাবাকে ধরলে কাজ হবে না, পুরো নেটওয়ার্কটা ধরতে হবে। আমি আরও গভীরে যেতে চাই। সাইমন শহীদ ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, ঠিক আছে, কিন্তু সাবধান, এরা অত্যন্ত বিপজ্জনক। ঋতুর সাথে প্রেম, মিশনের জটিলতা। দ্বিতীয় পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হবে গোলাম এবং ঋতুর সম্পর্ক। প্রথম পর্বে আমরা দেখেছি যে ঋতু, রিশাদের ছোট বোন, গোলামের প্রতি একটু সহানুভূতিশীল। সে অন্যদের মতো গোলামকে অপমান করে না। দ্বিতীয় পর্বে দেখা যাবে যে ধীরে ধীরে ঋতু গোলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। সে লক্ষ্য করছে যে গোলাম কোনো সাধারণ কাজের ছেলে নয়। তার চোখে একটা অন্যরকম গভীরতা আছে, তার কথাবার্তায় একটা বিশেষ জ্ঞান ঝলকে ওঠে। একদিন ঋতু গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, তুমি আসলে কে? তোমার চোখে আমি এক ধরনের রহস্য দেখি। গোলাম হেসে উত্তর দেয়, আমি তো শুধু একজন কাজের ছেলে আপা, আর কি হতে পারি? কিন্তু ঋতু সন্তুষ্ট নয়। সে গোলামকে আরও ভালোভাবে জানতে চায়। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে। ঋতু গোলামের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে। গোলাম বুঝতে পারে যে ঋতু তার পরিবারের মতো নয়। সে অত্যন্ত সরল, সৎ এবং ভালো মনের মানুষ। তার পরিবারের অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যাপারে সে কিছুই জানে না। একটা দৃশ্যে দেখা যাবে যে ঋতু অসুস্থ হয়ে পড়েছে। রাত ৩টের সময় গোলাম লক্ষ্য করে যে ঋতুর ঘর থেকে কান্নার শব্দ আসছে। সে ঘরে ঢুকে দেখে ঋতু ভয়ানক জ্বরে কাঁপছে। বাড়িতে আর কেউ নেই। গোলাম তৎক্ষণাৎ ঋতুকে তুলে গাড়িতে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। সারা রাত সে ঋতুর পাশে বসে থাকে, তার সেবা করে। ঋতু যখন সুস্থ হয়ে ওঠে তখন সে গোলামকে বলে, গোলাম, তুমি আমার জীবন বাঁচিয়েছ। তুমি শুধু একজন কাজের ছেলে নও, তুমি একজন দেবদূত। গোলাম বুঝতে পারে যে ঋতু তার প্রতি গভীরভাবে আকৃষ্ট হচ্ছে এবং সত্যি বলতে গোলামও নিজে ঋতুর প্রতি একটা আলাদা অনুভব করে। কিন্তু এটা একটা বড় সমস্যা। গোলাম এখানে মিশনে এসেছে প্রেমে পড়ার জন্য নয়। উপরন্তু ঋতু হল তার টার্গেট পরিবারের সদস্য। এই সম্পর্ক মিশনকে জটিল করে তুলতে পারে। একদিন সাইমন শহীদ গোলামকে সতর্ক করে বলেন, শেহজাদ, আমি লক্ষ্য করেছি তুমি ঋতুর প্রতি আবেগপ্রবণ হয়ে যাচ্ছ। এটা বিপজ্জনক। মনে রাখবে, তুমি একজন এজেন্ট। ব্যক্তিগত আবেগ তোমার বিচার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। গোলাম জানে যে সাইমন শহীদ ঠিকই বলছেন, কিন্তু হৃদয়ের আবেগ তো মাথার নিয়ন্ত্রণে থাকে না। দ্বিতীয় পর্বে একটা দৃশ্য থাকবে যেখানে গোলাম এবং ঋতু একসাথে ছাদে দাঁড়িয়ে তারা দেখছে। ঋতু বলছে তার স্বপ্নের কথা,
কিভাবে সে একদিন একটা এনজিও খুলে গরিব মানুষদের সাহায্য করতে চায়। গোলাম মুগ্ধ হয়ে শুনছে। সে ভাবছে, কি সুন্দর মন এই মেয়েটার, অথচ তার পরিবার কতটা দুষ্ট। ঋতু হঠাৎ গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, তোমার স্বপ্ন কি? গোলাম একটু ভেবে বলে, আমার স্বপ্ন হল এই দেশকে সমস্ত অন্যায় এবং অপরাধ থেকে মুক্ত করা। ঋতু হাসে, তুমি তো দেখছি একজন আদর্শবাদী। গোলাম গম্ভীর হয়ে বলে, ঋতু আপা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার পরিবার, তারা... কিন্তু কথাটা শেষ করার আগেই রিশাদ ছাদে এসে হাজির হয়। সে রাগস্বরে বলে, ঋতু, তুই এই কাজের ছেলের সাথে এখানে কি করছিস? ঋতু প্রতিবাদ করে বলে, ভাইয়া, আমি... রিশাদ থামিয়ে দেয়, চুপ, তোর সাথে পরে কথা হবে। আর তুই গোলাম, এখানে কাজ করতে এসেছিস, প্রেম করতে না, বুঝেছিস? গোলাম মাথা নিচু করে বলে, জি স্যার। কিন্তু গোলামের চোখে একটা আগুন জ্বলে উঠেছে। সে প্রতিজ্ঞা করে যে শীঘ্রই রিশাদ এবং তার পরিবারের আসল চেহারা সবার সামনে উন্মোচিত করবে। অপরাধ চক্রের বড় পরিকল্পনা, মিশনের চূড়ান্ত পর্যায়ে। দ্বিতীয় পর্বের ক্লাইম্যাক্সে পৌঁছে গোলাম জানতে পারে যে রিশাদের বাবা এবং তার সিন্ডিকেট একটা বিশাল তন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। তারা রাজধানীর একটা বড় শপিং মলে বোমা বিস্ফোরণ ঘটাতে চায়, যাতে হাজার হাজার মানুষ মারা যাবে। এই হামলার উদ্দেশ্য হল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সরকারকে দুর্বল করা এবং তারপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। গোলাম যখন এই তথ্য পায়, তখন সে বুঝতে পারে যে আর দেরি করা যাবে না, তাকে এখনই পদক্ষেপ নিতে হবে। সে সাইমন শহীদকে অর্জুনী ভিত্তিতে ডাকে। তাদের একটা গোপন মিটিং হয়, যেখানে পুরো প্ল্যান আলোচনা করা হয়। সাইমন শহীদ বলেন, শেহজাদ, এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। তোমার সংগৃহীত তথ্যের ভিত্তিতে আমরা পুরো সিন্ডিকেটকে ধরতে পারব, কিন্তু আমাদের একসাথে সবাইকে ধরতে হবে, যাতে কেউ পালাতে না পারে। একটা বিশাল অপারেশন পরিকল্পনা করা হয়। সেই অপারেশনের কোড নাম দেওয়া হয় অপারেশন ক্লিন সুইপ। পরিকল্পনা অনুযায়ী যেদিন সিন্ডিকেটের সমস্ত বড় বড় সদস্যরা একসাথে মিটিং করবে, সেদিন পুলিশ এবং গোয়েন্দা বাহিনী তাদের সবাইকে একসাথে গ্রেফতার করবে। কিন্তু গোলামের একটা চিন্তা আছে। সে বলে, স্যার, ঋতু, সে এই সব কিছুর ব্যাপারে জানে না, তাকে যেন কোনো ক্ষতি না হয়। সাইমন শহীদ আশ্বস্ত করেন, চিন্তা করো না, আমরা ঋতুকে নিরাপদ রাখব। সে নিরপরাধ, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। অপারেশনের দিন ঘনিয়ে আসে। গোলাম জানে যে এই মিশনের পর তার জীবন আর আগের মতো থাকবে না। সে আর কাজের ছেলে গোলাম নয়, সে হবে শেহজাদ, একজন জাতীয় নায়ক। কিন্তু তার মন খারাপ হয় ঋতুর কথা ভেবে। যখন সব সত্য প্রকাশ হবে, তখন ঋতু কি ভাববে? সে কি গোলামকে মিথ্যে বলে ঘৃণা করবে, নাকি বুঝবে যে গোলাম যা করেছে তা দেশের জন্য করেছে? অপারেশন ক্লিন সুইপ, চূড়ান্ত মুহূর্ত। দ্বিতীয় পর্বের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হবে অপারেশন ক্লিন সুইপের বাস্তবায়ন। সেদিন রাত, রিশাদের বাবার একটা গোপন গোডাউনে সিন্ডিকেটের সমস্ত বড় বড় সদস্যরা জড়ো হয়েছে। তারা ফাইনাল প্ল্যানিং করছে তাদের তন্ত্রাসী হামলার। গোলাম সেখানে উপস্থিত আছে, কাজের ছেলে হিসেবে। তার কাজ হল সবার জন্য চা কফি সার্ভ করা, কিন্তু আসলে সে প্রতিটা মুহূর্ত তার কন্ট্যাক্ট লেন্স দিয়ে রেকর্ড করছে। রিশাদের বাবা একটা মানচিত্র খুলে দেখাচ্ছেন, দেখুন ভাই সব, এই 3টে জায়গায় বোমা বিস্ফোরণ ঘটাবো। একসাথে 3টে বিস্ফোরণ হবে, যাতে পুলিশ কনফিউজড হয়ে যায়। অন্য সদস্যরা মাথা নাড়ছেন। একজন বলছেন, চমৎকার পরিকল্পনা, এরপর সরকার পতন অনিবার্য। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গোডাউনের সমস্ত লাইট নিভে গেল, চারিদিক অন্ধকার। কিছু বুঝে ওঠার আগেই গোডাউনের সমস্ত দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকল পুলিশ এবং র্যাবের বিশেষ বাহিনী। তাদের হাতে আধুনিক অস্ত্র, মাথায় হেলমেট, চোখে নাইট ভিশন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরো নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আপডেট আপনাদের নিয়ে আসার চেষ্টা করব। সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, যাতে করে আমরা সবার আগে আপডেটগুলো আপনাদের দেওয়ার সঙ্গে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা কোন নেক্সটে কোন নাটক বা কোন নাটকের গল্প দেখতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর হ্যাঁ, আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।